নমস্কার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের আমি কম্পারিজন, হ্যাঁ, তোমরা এখান থেকে পড়লে খুব ভালো করবা, বুঝছো? প্রিপেয়ারটা না করে দাঁড়া আমি দেখাই। জোরে বলো। গুঞ্জন কিছু বলতেছো? দাঁড়াও, আমি ইয়েটা দেখাই তোমাদের। কম্পারিজন ওয়েভড অ্যান্ড ওয়ার্ক। 6 নম্বর চ্যাপ্টারটা দেখো। এটা হচ্ছে কম্পারিজন অফ ওয়েভড অ্যান্ড ওয়ার্ক নিটিং। এখানে তোমরা স্যার আমাদের অলরেডি দেখো চ্যাপ্টার কয়টা স্যার? হেডিং দেওয়া আছে। স্যার আমাদের ইয়ার্ন চ্যাপ্টার ফিটিং কয়টা? ইনফরমেশন, দ্য টু এটা হচ্ছে ওয়ার্কার ওয়েব ফিটিং, প্রোডাক্টিভ সব কিছু। তোমাদের আমার হিসাবে দেখো, আমার আরেকটা জিনিস পড়াইতে হবে এখানে, যারা আমি দেখাই তোমাদের। এই, দাঁড়াও, একটা আছে এই তোমার, দাঁড়াও আমি দেখাই। এই যে 9 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ, এটা আমি সামারি করে পড়াবো তোমাদের। দেখো এখানে যেটা আছে নিটেড স্টিচ, হেল লুপ, ড্রপ স্টিচ আর প্রেস স্টিচ, হ্যাঁ, ফ্লোট স্টিচ, এগুলা এগুলো আমরা অলরেডি কিন্তু ল্যাবে দেখছি, হ্যাঁ, পড়ানো হয়েছে। যেমন নিটেড স্টিচ, এটা কি নিট লুপ। তারপর হেল লুপ, হ্যাঁ, হেল লুপটা কি আমার হচ্ছে ওই যে টাক বা মিসের সাথে যে লম্বা লুপটা তৈরি হচ্ছে ওটা হচ্ছে হেল লুপ। তারপর ড্রপ স্টিচ আর প্রেস অফ স্টিচ, হ্যাঁ, এইটা হচ্ছে আর একটা। এটা তোমাদের পড়াইছি ইয়েতে, ওই যে তোমার নিট ফ্যাব্রিক ফল্ট যখন পড়াইছি তখন কিছুটা পড়াইছি। তারপর ফ্লোট স্টিচ, এটা হচ্ছে মিড স্টিচ। তো আর আরেকটা আছে টাক, এটা হয় যে টাক স্টিচ। এগুলি আমরা মানে তোমার কিভাবে তৈরি হয় এটা জানি, কিন্তু ফ্যাব্রিকে টাক স্টিচ থাকলে কি প্রপার্টি হয়, হ্যাঁ, তো মিড স্টিচ থাকলে কি হয়, হেল লুপ, এই রিলেটেড জিনিসগুলো আমরা এটা পড়বো। এটা আমি সামারি করে মোটামুটি মনে হয় 6 পৃষ্ঠায় আনছি, বুঝছো, ডায়াগ্রাম সহ। এমনি লেখা ধরলে 3 পৃষ্ঠায় শেষ, হ্যাঁ, ডায়াগ্রাম আছে অনেক। তো তোমার বলতো, এই যে ফ্ল্যাট, এখানে আমরা কি ভিভেটটা পড়ছি। একটু জোরে বলো, তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারতেছি না, একটু আস্তে আস্তে জোরে বলো। আমি বলি তোমাদের, আমি মানে যে কোশ্চেন গুলা দেখছি, হ্যাঁ, যে তোমাদের আগের কোশ্চেন আমি দেখাই তোমাদের, যে এইখানে তোমাদের হয়তো খেয়াল আছে, হ্যাঁ, যে আমরা ল্যাবে কি করছিলাম, একটা ক্যাম ম্যানেজমেন্ট, নিডল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা আমি শেয়ার করি আগে দাও। যে আমরা ক্যাম ম্যানেজমেন্ট, নিডল অ্যারেঞ্জমেন্ট একটা ল্যাব করছিলাম না, খেয়াল আছে তোমার? ওখানে কি ক্যাম ম্যানেজমেন্ট দেওয়া ছিল, ওখান থেকে আমরা ডিজাইন বের করছিলাম। আবার ডিজাইন দেওয়া ছিল, ওখান থেকে আমরা ক্যাম ম্যানেজমেন্ট, নিডল অ্যারেঞ্জমেন্ট বের করছিলাম, ঠিক না? এখন ধরো আমি দেখাই তোমাদের, যে আমরা ল্যাবে যেটা করছিলাম, আমাদের ডিজাইন থেকে যেটা বের করছিলাম, ওখানে কি আমাদের ডিজাইন দেওয়াই ছিল, ঠিক না? আমাদের ধরো ডিজাইন দেওয়াই ছিল একটা। আমরা কি করছি, এখান থেকে আমরা ক্যাম অ্যারেঞ্জমেন্ট, নিডল অ্যারেঞ্জমেন্ট বের করছিলাম। খেয়াল আছে তোমার? এখন দেখো যে অনেক ক্ষেত্রে হবে কি, যে তোমার এখানে ডিজাইনটা এইভাবে এঁকে দেওয়া থাকবে না, ঠিক আছে, তোমার শুধু নামটা দেওয়া থাকবে ডিজাইনে, বুঝতে পারছো? নাম দেওয়া আছে, এবার বলতেছে যে তোমার ক্যাব ম্যানেজমেন্ট আর নিডল অ্যারেঞ্জমেন্ট বের করতে। হ্যাঁ, তুমি যদি এই নাম থেকে ডিজাইনটা বের করতে পারো, তাহলে কিন্তু তোমার মানে বাকিটা তো তোমরা পারো। আমার যেটা মনে হচ্ছে যে আমরা বেসিক জিনিসটা কি, যে ডিজাইন যেটা আছে ওটা আমরা আঁকবো, একে কি ওটা রিপিটটা বের করবো, হ্যাঁ, রিপিট কতটুকু ওটা মার্ক করব। তারপর কি রিপিটে যে কটা ওয়েল থাকবে, আমার কি ওই কটা নিডেল লাগবে, আর যে কটা ফোর্স থাকবে ওই কটা কি আমার ফিডার লাগবে। এভাবে শিখছি না আমরা। ধরো জি আমার স্যার। দুইটা নিডেল আর দুটো মানে ওয়েল দুইটা, কোর্স দুইটা, তাহলে আমরা কি করবো, দুইটা নিডেল দুইটা ফিডার নিব। এখানে ধরো আমি লিখলাম F1, এটা ফিডার 1, এটা ফিডার 2,
ঠিক আছে? আর এটা 1 নাম্বার নিডেল, এটা 2 নাম্বার নিডেল, হ্যাঁ? 2 টা ট্র্যাক। হ্যাঁ, এখন দেখো আরেকটা জিনিস আমরা শিখছি কি যে এই প্রথম নিডেল, এটা ধরো আমার 1 নাম্বার নিডেল, এটা 2 নাম্বার নিডেল। হ্যাঁ? এখন আমরা কি করছি? আমরা এখানে ওয়েল আছে ভার্টিক্যালি, খারাপভাবে আছে না? ফার্স্টে ধরো আবার নিট, তারপর টাক। হ্যাঁ? আমার এইটা তোমার ইয়েতে কি বলে? ক্যাম ম্যানেজমেন্টে কি হয়ে যাবে? হরিজন্টাল হয়ে যাবে। তো আমার ফার্স্টে আছে নিট, তাহলে আমরা এখানে ফিডার 1 এ নিট বসাবো। আবার ফিডার 2, কোর্স 2 তে আছে টাক, তাহলে আমরা এখানে টাক বসাবো। ঠিক আছে? একইভাবে আমরা 2 নাম্বার নিডেলের ওয়েলটাও আমরা ভার্টিক্যাল থেকে হরিজন্টালি ক্যাম ম্যানেজমেন্ট রাখবো। হ্যাঁ? এখন উদাহরণ হিসাবে দেখো, আমরা কি পেলাম? ধরো এখানে 1 নাম্বার নিডেলের ট্র্যাকে কি আছে? প্রথমে ফিডার 1 এ নিট, ফিডার 2 তে টাক। আবার ধরো 2 নাম্বার নিডেলে মানে 2 নাম্বার ট্র্যাকে ফিডার 1 এ আছে ধরো টাক, আর ফিডার 2 তে আছে ধরো নিট। তাহলে কি আমার নিডেল অ্যারেঞ্জমেন্ট, ক্যাম্প ম্যানেজমেন্ট হয়ে গেল। আমরা পেলাম কি? একটা এই 1 নাম্বার নিডেল আর একটা 2 নাম্বার নিডেল। ঠিক আছে? নিডেলটা যদি আমরা আরো আঁকতে থাকি, হ্যাঁ, তাহলে কি আমরা আবার পাবো 1 নাম্বার নিডেল, 2 নাম্বার নিডেল। এইভাবে হবে না? যত নিডেল আছে আমার এইভাবে সাজাইতে হবে। ধরো আমার 2000 নিডেল আছে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? যে এই 2000 নিডেলের মধ্যে আমার 1000 হবে 1 নাম্বার নিডেল, তাই না? আর বাকি 1000 হবে আমার 2 নাম্বার নিডেল। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, একটু এটা শেষ করি, এটা শেষ করে আমি বলতেছি, হ্যাঁ? দেখো এখন এই যে আমরা ক্যাম ম্যানেজমেন্ট, নিডেল অ্যারেঞ্জমেন্ট করলাম, ঠিক আছে? এখানে আমরা 2 টা ফিডারে ক্যাম ম্যানেজমেন্ট, নিডেল অ্যারেঞ্জমেন্ট দেখাইছি। সাথে, সাথে আমাদের আমি তোমাদের বলছিলাম মনে হয় যে সাথে, সাথে কি আমার পার্টস গুলা কোনটা কত লাগবে এটা আবার হিসাব করে দেখাইতে হবে। ঠিক আছে? তোমার যদি দেখো যে আমার ধরো নিটিং মেশিনের ডায়ামিটার দেওয়া আছে, গেজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কি পাই ডিজি দিয়ে টোটাল নাম্বার অফ নিডেল বের করতে পারবো। ঠিক আছে? এবার আমরা টোটাল নাম্বার অফ নিডেল বের করলাম। আমরা এখানে পাইলাম কি? এখানে পাই ডিজি করে যে হিসাবটা পাবো অতগুলা নিডেল আছে। এখন আমরা 1 নাম্বার নিডেল তাহলে পাচ্ছি তার অর্ধেক। আমাদের বলতে হবে যে ফার্স্ট ট্র্যাক বা শর্ট নিডেল আছে, যা হিসাব তার অর্ধেকটা মেনশন করব। আর 2 নাম্বার নিডেল লাগবে আমার ওই একই সংখ্যক, হ্যাঁ? এইভাবে লিখতে হবে, নিডেলের সংখ্যাটা বের করতে হবে। আবার এখানে আমি যদি ফিডারে দেখি ক্যাম, ঠিক আছে? আমরা বললাম কি? ধরো আমরা 66টা ফিডার বললাম, ঠিক আছে? এখন দেখো আমার 66টা আমরা 2টা ফিডার যদি এখানে দেখি, আমার 2 ফিডারে লাগতেছে কত? যে আমরা ধরো কিভাবে লেখা যায়? এই ফিডার 1 প্লাস 2, এই 2টা ফিডার আমরা কি পাইলাম? যে এটাতে তোমার 2টা নিট ক্যাম লাগতেছে আর 2টা টাক ক্যাম। ঠিক আছে? তাহলে আমরা এখন যদি 66টা ফিডারে বের করতে যাই আমার কয়টা নিট ক্যাম, কয়টা টাক ক্যাম লাগবে, এটা কি আমরা বের করতে পারবো না? তাহলে আমার কত? যে দেখো যে আমার 2টা ফিডারে এটা লাগতেছে, তাহলে আমরা যদি এই 2টাকে আমরা 33 দিয়ে গুণ দেই, তাহলে কি আমার নিট ক্যাম, টাক ক্যাম কয়টা লাগতেছে আমরা বের করব। মানে 66টা টাক ক্যাম লাগবে, 66টা নিট ক্যাম লাগবে, নিট ক্যাম লাগবে। ঠিক আছে? এরকম, হ্যাঁ? তোমাদের এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, যে যেকোনো একটা ধরো ডিজাইনের নাম দেওয়া আছে, তোমাদের ওটার স্ট্রাকচারটা এঁকে তারপর কি রিপিটটা মার্ক করতে হবে। তারপর কি আমার প্রসিডিউর অনুযায়ী এইভাবে কোন ক্যাম্প কয়টা লাগবে ওটা হিসাব করে দিতে হবে। বলো, এবার বলো কি বলতেছিলে 18 নম্বর চ্যাপ্টার 18। হ্যাঁ, বলো। হিস্টোরি। এই যে দা টু ফ্ল্যাট মেশিন। আচ্ছা আমি চ্যাপ্টারে যাই, হ্যাঁ? আমি চ্যাপ্টারে যাই। এটা হচ্ছে 257 নাকি? তাহলে আমি ইয়েতে যাচ্ছি, হ্যাঁ? 18.13।
ইয়ার্ন ক্যারিয়ার অ্যারেঞ্জমেন্ট। তো এইটা তো এখন কি তোমাদের কঠিন লাগার কথা? কইরো, অসুবিধা কি? কারণ আমি দেখছি তোমাদের আসলে মানে কি সবই যে মানে তুমি তুমি যদি বেসিক জিনিস জানো দেখবা যে যেগুলি মনে হবে যে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে ওগুলি পারবা। ঠিক আছে, এগুলি তো আমরা ল্যাবেও করছি দেখি। আমি যদি সময় পাই এই জন্য বলতেছিলাম তোমাদের যে তোমরা কত তারিখ পর্যন্ত ক্লাস করতে পারবা এটা আমাকে একটু বলো তো। হ্যাঁ, আমার হিসেবে একটা ক্লাস লাগবেই, ওই যে নিট টাক মিস ওগুলার ফিচার ওগুলি পড়াইতে। আর তারপরে তোমরা কত তারিখ পর্যন্ত ক্লাস করবা বলো। তাহলে আমি কোশ্চেন গুলো আগের কোশ্চেন যেগুলো আছে ওইগুলি থেকে যেমন এখন একটা দেখালাম তোমাদের যে ক্যাম ম্যানেজমেন্ট, নিডল অ্যারেঞ্জমেন্ট, ওইগুলির ক্যালকুলেশন। হ্যাঁ, যে এই টাইপের জিনিসগুলো আমি মানে যেগুলি একদম সরাসরি আলোচনা করি নাই ওইগুলো নিয়ে আমি একটা দুটা ক্লাস নিতে চাচ্ছি, বুঝছো? তোমরা আমাকে জানাও, টিএফটি আর ওয়েট প্রসেস দুজনরাই একটু জানাও যে আচ্ছা তোমাদের তো বললা কত 6 তারিখে ফর্ম ফিল আপ নাকি? তারপরে মানে কত তারিখ পর্যন্ত তোমরা কাজ করতে পারবা অনলাইনে? সাদমান, আচ্ছা যাই হোক তোমরা আমাকে জানাও। হ্যাঁ, টিএফডি, হ্যাঁ ফারহানা আর ফয়সাল তোমরা একটু জানাও। হ্যাঁ, দেখো আমরা একটু স্যার আপনি কোন টপিকের উপর ক্লাস নিতে চাচ্ছিলেন? বুঝি নাই, আরেকটা বলো যেটা বলো। মানে স্যার কোন টপিকের উপর ক্লাস নিতে চাচ্ছিলেন আরেকটা? আরেকটা যে তোমাদের নিট টাক মিস, হ্যাঁ এটার ফিচারের উপরে, এটার উপর একটা ক্লাস লাগবেই, বুঝছো? আর আমরা একটা দুটা ক্লাস এই মানে যে জিনিসগুলো সরাসরি আলোচনা করা হয় নাই কিন্তু কোশ্চেনে আগে আসছে ওগুলা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো, বুঝছো? তাতে হয়তো মানে একটা তো লাগবেই বলতেছি। হ্যাঁ, আর আরেকটা ক্লাস তোমরা আমাকে শিডিউল দিবা, দুইটা ক্লাস তোমরা আমাকে জানাও। হ্যাঁ, আমি একটু ক্লাসটা শুরু করি, তোমরা আমাকে একটু জানাও। হ্যাঁ, আমি তোমাদের সিআরদের সাথে আবার কথা বলবো। হ্যাঁ, দেখো আমরা পড়তেছিলাম নিট ফেব্রিক ফলস, এখানে মোটামুটি আমরা সবই পড়ছি। এখানে শুধু নিচে দুইটা বাকি ছিল, এই কালার ফ্লাই, হ্যাঁ কালার ফ্লাই আর ডিস্টর্টেড স্টিচেস। হ্যাঁ, যে কালার ফ্লাই এটা তোমার মানে বেশ মজার একটা জিনিস, আমি দেখাই তোমাদের। এই যে দেখো যে আমরা যেমন ইয়ার্ন, আমরা কি করছি, ইয়ার্ন যেটা এটাতে যে কোনো ফল্ট থাকলে এই ইয়ার্ন দিয়ে আমরা নিটিং করতেছি, তাই ওই ফলটা আমার নিট ফ্যাব্রিকে চলে আসবে, ঠিক না? এখন ধরো যে যেই কটন দিয়ে ইয়ার্নটা তৈরি করা হয়েছে ওই কটনের মধ্যে কি সিড কোট ফ্রেগমেন্ট, হ্যাঁ সিড কোট ফ্রেগমেন্ট, হ্যাঁ মানে কি যে তোমার হ্যাঁ যে সিড কোট ফ্রেগমেন্ট বলতে কি বীজের অংশ। হ্যাঁ, যে কটন যখন তোলা হয় তারপর ধরো জিনিং যখন করা হয় তখন কি যে বীজের ভাঙা অংশ কটনের সাথে ছিল, বা ধরো লিফ পাতা ছিল বা তার ডাল এগুলি ছিল, বা অন্য যে কোনো ফরেন ম্যাটেরিয়াল যেটা কটনের সাথে ছিল ওটা স্পিনিং এর সময় কি সুতার মধ্যে চলে আসতে পারে। এখানে বীজের অংশ আছে, হয়তো পাতার অংশ, এরকম। ইয়ার্নে এই জিনিসগুলো থাকলে কি হবে, স্পিনিং এর সময় আছে, হ্যাঁ এটা কি টুইস্টের মধ্যে বাইন্ডিং হয়ে গেছে এই ফরেন ম্যাটেরিয়াল গুলা। তারপর কি আমরা যখন নিটিং করে ফ্যাব্রিক বানাবো এই জিনিসগুলো তখন ফ্যাব্রিকে চলে আসবে। হ্যাঁ, এখানে আমরা কালার ফ্লাই বলতে মেইনলি বুঝবো ফরেন ম্যাটেরিয়াল যেটা আমার মানে ফ্যাব্রিকে বা সুতায় থাকার কথা না কিন্তু চলে আসছে, ওই জিনিসগুলোকে আমরা বলতেছি কালার ফ্লাই। হ্যাঁ, এটা আমরা একটা দেখলাম কি যে আমার স্পিনিং স্টেজে ইয়ার্ন তৈরির সময়ই চলে আসছে। হ্যাঁ, যেটা আমরা নিটিং এ আবার ফ্যাব্রিক চলে আসলো। আরটা দেখো যখন স্পিনিং হইতেছে সুতা, ধরো আমার দুইটা রিং ফ্রেম, হ্যাঁ যে স্পিনিং এর লাস্টে যে মেশিন যে রুভিং থেকে যে আমার ইয়ার্ন বানাচ্ছে ওটাতে ধরো এরকম রিং ফ্রেম ধরো আমি আঁকলাম দুইটা, এটা থেকে ধরো আমার 100% কটন স্পিনিং হচ্ছে, কটনের সুতা তৈরি করতেছি। আর এটাতে ধরো পিসি বা সিবিসি বা পলিস্টার সুতা বানাচ্ছি, ঠিক আছে?
এখন দেখো পিসি মানে কি, পলিস্টার কটন, 70% পলিস্টার, 30% কটন। হ্যাঁ, এখন এখানে আমরা কি 100% কটন তৈরি করতেছি, এখানে পিসি। এখন কি হবে যে আমরা যেমন কি জানি ফ্লাই জিনিসটা কি, আমরা যে কালার ফ্লাই বলতেছি, ফ্লাইট আমরা মেনলি এখানে বোঝাচ্ছে ফাইবার যেটা বাতাসে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, স্পিনিং এও কিন্তু অনেক ফাইবার এই তোমার হয়, মুক্ত হয়ে যায় বাতাসে, হ্যাঁ, উড়ে বেড়ায়। এখন দেখো আমরা যখন পাশাপাশি দুইটা মেশিনে কটন আর পলিস্টার স্পিনিং করব, সুতা তৈরি করব, এটা আগের স্টেজেও হইতে পারে, সব স্টেজে হইতে পারে পাশাপাশি মেশিনে। এখন তখন কি হবে যে এখান থেকে ধরো আবার পলিস্টার ফাইবার গুলা এসে উড়ে এসে এখানে পড়তেছে অল্প অল্প করে। হ্যাঁ, খুব সংখ্যা খুব কম হলেও পড়তেছে। তখন কি হবে যে আমরা ইয়ার্ন পাবো, ধরো এটা আমরা জানি যে এটা কি 100% কটন, ঠিক আছে, কিন্তু আমাদের অগোচরে এখানে কি আছে, পলিস্টার ফাইবার আছে ইয়ার্নে, ঠিক আছে। এখন আমরা এই পলিস্টার ফাইবার আলা সুতা, যেটা আমরা জানি না যে পলিস্টার আছে, ওটা দিয়ে আমরা নিটিং করে গিয়ে ফ্যাব্রিক বানাইলাম, ঠিক আছে, গ্রে ফ্যাব্রিক। হ্যাঁ, যেটা কালার করা হয়নি এখনো। তারপর কি আমরা যখন এটাকে ডাইং করব, কালার করব, তখন কি হবে, ঠিক আছে, যে আমরা কি জানি যে কটনকে ডাইং করা হয় রিঅ্যাক্টিভ ডাই দিয়ে। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে লিখি, কটনকে ডাইং করা হয় রিঅ্যাক্টিভ ডাই দিয়ে। হ্যাঁ, এই রিঅ্যাক্টিভ ডাই আবার পলিয়েস্টারকে কালার করতে পারে না, ঠিক আছে, যে এই রিঅ্যাক্টিভ ডাইটা পলিপার্টকে ডাইং করতে পারে না, রং ধরে না পলিয়েস্টারের রিঅ্যাক্টিভ ডাই। পলিয়েস্টারের জন্য কি লাগে, আমার ডিসপার্স ডাই, ঠিক আছে, মানে একটা ফাইবারের একটা ডাই আছে, হ্যাঁ, কালার কেমিক্যাল কম্পোজিশন ভিন্ন। কটনে কি আমার সেলুলোজিক ফাইবার, হ্যাঁ, যে সেলুলোজিক ফাইবার ডাইং করতে আমার রিঅ্যাক্টিভ ডাইটা সব থেকে বেশি ব্যবহার হয় ফ্যাক্টরিতে। মানে ফ্যাক্টরিতে ধরো কটন ডাইং এর প্রায় 95%ই রিঅ্যাক্টিভ ডাইং কটনের ক্ষেত্রে। হ্যাঁ, যাই হোক, এখন দেখো আমরা এই ফ্যাব্রিকটা বানালাম যেটাতে অল্প অল্প পলিস্টার ফাইবার আছে। যখন আমরা এটাকে ডাইং করব রিঅ্যাক্টিভ ডাই দিয়ে, তখন কি পলিপার্ট গুলো সাদাই থেকে যাবে, এটা রং হবে না, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ফরেন ফাইবারটা আসলো, এটা আমার একটা কালার ফ্লাইয়ের উদাহরণ। এটাও কি আমার স্পিনিং এর সময় হচ্ছে, স্পিনিং এর সময় ফরেন ম্যাটেরিয়াল চলে আসছে। তারপরে আরেকটা আসো, এখানে নিটিং এর সময় আমার ফ্লাই আসতে পারে, যে আমরা যেখানে আঁকি, এই ধর আমার দুইটা নিটিং মেশিন পাশাপাশি, ঠিক আছে। হ্যাঁ, খুব সহজে বোঝানোর জন্য আমি বলতেছি যে এখানে ধর আমার হোয়াইট কালারের সুতা দিয়ে আমরা নিটিং করতেছি, সাদা সুতা দিয়ে। হ্যাঁ, আর এইখানে কি আমরা ডার্ক কালার, হ্যাঁ, ধরো এক নম্বর মেশিনে আমরা হোয়াইট কালারের সুতা দিয়ে নিটিং করতেছি। আর 2 নম্বর মেশিনে কি ধরো আমার ব্ল্যাক ডার্ক কালার, হ্যাঁ, কোন একটা ডার্ক কালারের সুতা দিয়ে নিটিং করতেছি। ব্ল্যাক হতে পারে, নেভি হতে পারে, হ্যাঁ, চকলেট হতে পারে, ঠিক আছে। তো এরকম ডার্ক কালার যখন নিটিং করব, কোনো লাইট কালার বা হোয়াইট কালারের পাশে নিটিং করব যখন, হ্যাঁ, তখন কি হয় যে এই ডার্ক কালার, ধর ব্ল্যাক কালারের ফ্লাই এসে এই হোয়াইট কালারের মেশিনে পড়বে, ফাইবারে সেখানে পড়বে, এটা কি ব্ল্যাক কালারের ফ্লাই। এখন দেখো নর্মালি আমরা কি জানি যে এরকম ধর আমার ফ্যাব্রিক, এখানে যদি কোনো ফাইবার পড়েও, হ্যাঁ, যদি পরে আমরা এটাকে ব্রাশ করলে এটা চলে যাওয়ার কথা, ঠিক না, এই ফাইবার গুলো থাকার কথা না। কিন্তু তোমরা চিন্তা করে দেখো আমরা কি করছি, যে নকিং ওভার যখন হচ্ছে, এই ধরো নকিং ওভার, হ্যাঁ, এখানে কি আমার দুইটা লুপ ইন্টারমেশ করতেছে, একটা আরেকটার মধ্যে দিয়ে ইন্টারমেশ করতেছে এই, হ্যাঁ। এখন দেখো এইখানে কি দেখো দুইটা লুপ, এখন যখন আমার এই ফ্লাই গুলা এসে পড়বে আর এই নকিং ওভার এই পয়েন্টে দেখো এই এখানে দুইটা লুপ, এই লুপ গুলার মধ্যে যদি ফাইবার গুলা ট্র্যাপ হয়ে যায়, আটকায় ধরে, তখন কি হবে, আমি ব্রাশ করলেও এই ফ্লাই গুলা যাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে আমার নিটিং স্টেজে কালার ফ্লাই অ্যাড হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, যখন আমরা দুই কালার। নর্মালি ফ্যাক্টরি গুলাতে যেটা করে, বিশেষ করে পার্টিকুলারলি যখন হোয়াইট ইয়ানদের নিটিং করে, তখন এই হোয়াইট মেশিনটা চারিপাশটা ফ্যাব্রিক দিয়ে, হ্যাঁ, এরকম ঢেকে দেয়, যাতে কোনো ফ্লাই এখানে না আসতে পারে। পার্টিকুলার হোয়াইটের জন্য এই কেয়ারটা নেওয়া হয়, হ্যাঁ, আর লাইট কালার হলেও এটা করা হয়। তারপর আসলে ডিস্টর্টেড স্টিচেস,
এটা হচ্ছে মেইনলি ডবল জার্সি ফ্যাব্রিকে, যে আমাদের যদি ডায়াল আর সিলিন্ডার, হ্যাঁ হ্যাঁ, এই যে পজিশন যদি ঠিক না হয়, যে এই ধরো আমার ডায়াল, সরি সিলিন্ডার আর তার উপরে ডায়াল, এখন যদি তাদের রিলেটিভ পজিশন ভিন্ন হয়, যে আমার যতটুকু হাইটে থাকার কথা তার থেকে কম হাইটে আছে, বা এটা একদিকে হেলে আছে মেশিনটা খুব সূক্ষ্মভাবে, হ্যাঁ, তখন কি হবে, আমার এখানে যে হরিজন্টাল নিডেল আছে ডায়ালের, এখানে আছে সিলিন্ডার নিডেল, এই দুটা কি একই সুতা শেয়ার করতেছে। যখন আমার ডায়ালটা উপরে উঠে যাবে, বা যদি বেশি নিচেও থাকে, তখন কি এই যে লুপ একটা সাথে একটা একই সুতায় আছে, হ্যাঁ, তখন কি হবে যে লুপের শেপ ঠিক থাকবে না, টানে থাকলে মানে উপরে থাকলে টেনশন বাড়বে উপরে, নিচে থাকলে লুজ হয়ে যাবে, তখন কি লুপগুলা শেপ ঠিক থাকবে না, আকার ঠিক থাকবে না, এটাকে বলতেছে ডিস্টর্টেড স্টিচেস। সেটা তাহলে আমাদের ফল্ট গুলা গেল। এরপর এসো আমরা একটু এক্সপেরিমেন্ট 10, এটা আমাদের বাকি ছিল, এক্সপেরিমেন্ট 10। দেখো এই যে এটা আমরা যেটা ছিল ভিভেট নিটিং মেশিনের, হ্যাঁ, যে এখানে আমরা হেডিংটা হচ্ছে প্রোডাকশন অফ গার্মেন্টস প্যানেল উইথ ন্যারোইং অ্যান্ড ওয়াইডেনিং। হ্যাঁ, আমরা যদি নিটিং মেশিনকে দেখি, নিটিং মেশিন যত আছে ওয়েভ নিটের, ঠিক আছে, এই নিটিং মেশিনকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি ফ্যাব্রিক মেশিন আর একটা গার্মেন্ট লেন্থ মেশিন, ঠিক আছে। ফ্যাব্রিক মেশিনে কি আমরা ফ্যাব্রিক তৈরি করতেছি, সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক, ডিল, সার্কুলার দেখছি, ওইগুলা সব কি ফ্যাব্রিক মেশিন। হ্যাঁ, এগুলা কি ফ্যাব্রিক মেশিন বলতে আমরা এখানে ফ্যাব্রিক তৈরি করার পর গার্মেন্টসে ফার্স্টে কাটতেছি, তারপর কি সুইং করতেছি, সেলাই করতেছি, তারপর আমাদের অ্যাপারেল বা গার্মেন্টসটা তৈরি হচ্ছে। আর গার্মেন্ট লেন্থ মেশিন আমি তোমাদের মনে বলছিলাম আগে, যে ধরো সোয়েটার, হ্যাঁ, যেমন ভিভের নিটিং মেশিন আমরা কিভাবে নিটিং করতেছি, যে ধরো আমার ফার্স্টে ফ্রন্ট পার্ট তৈরি করতেছি, হ্যাঁ, সোয়েটারটা দিয়ে বুঝো, ফ্রন্ট পার্ট তৈরি করতেছি, তারপরে কি ধরো আমরা ব্যাক পার্ট তৈরি করতেছি, হ্যাঁ, তারপর দুটাকে কি আমরা জোড়া দিয়ে দিচ্ছি, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টকে আমরা এনে, ঠিক আছে, জোড়া দিয়ে আমরা এই সোয়েটারটা বানাচ্ছি, কমপ্লিট করতেছি। এখানে কিন্তু আমার কাটা লাগতেছে না, কাটিং করতে হচ্ছে না, সুইং করতে হচ্ছে না, শুধু আমরা দুটা পার্টকে লিংক করে দিচ্ছি, হ্যাঁ, একটার সাথে আরেকটাকে লিঙ্কিং মেশিনে লিংক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ফ্যাব্রিক মেশিন, গার্মেন্ট লেন্থ মেশিন বুঝলাম। এখন দেখো ভিভেটে এটা কিভাবে করবো আমরা, ঠিক আছে, নিশ্চয়ই যে আমার এখানে দেখো, আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, যে এটা ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট, হ্যাঁ, এখানে কি আছে যে আমরা গার্মেন্টস এর সাইজ অনুযায়ী, হ্যাঁ, দেখো একদম নিচে এখানে উইডথটা কত আছে, 16 ইঞ্চি। আমি মানে একটু বড় করে নেই, এখানে একটু বড় করে দেখো, এখানে উইডথটা আছে কত, 16 ইঞ্চি, হ্যাঁ, এটা নিচে। তারপর দেখো এখানে উপরে উঠে কতটুকু বাড়ছে, এটা হয়ে গেছে 18 ইঞ্চি চড়াই। তার মানে কি আমার বাড়ছে, ঠিক না, যে 16 ইঞ্চি থেকে নিটিং হইতেছে, তাতে কি আস্তে আস্তে এটা চড়া হয়ে 18 ইঞ্চিতে হয়েছে। তারপর কি পরের যে এখানে আছে 4 ইঞ্চি লম্বাটুকু, এখানে কি এই 18 ইঞ্চি উইডথটা একই আছে। তারপর দেখো যে আমার এই 4 ইঞ্চির পরে কি হয়েছে, যে উপরে গিয়ে এটা আবার 8 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার ছিল 18 ইঞ্চি একদম টপে, কলারের ওখানে গিয়ে 8 ইঞ্চি হয়ে গেছে, তার মানে কি আমার 10 ইঞ্চি কমে গেছে, হ্যাঁ, যে 10 ইঞ্চি কমে আমার এখানে 8 ইঞ্চি আসছে। তো আমরা এখানে হিসাবটা দেখবো যে তোমার কিভাবে আমরা এই শেপ গুলা করতেছি, ঠিক আছে। প্রথমে দেখো এখানে আমাদের যেটা আছে, যে এটা আমরা করতেছি যে শেপ গুলা, এই যে তোমার কখনো বাড়তেছে উইড, আবার কখনো কমাই দিচ্ছে, এটা হচ্ছে যে এটাকে বলে ওয়াইডেনিং আর ন্যারোইং। হ্যাঁ, যদি আমার উইড বাড়ে তাহলে ওয়াইডেনিং, যদি আমার উইড কমে তাহলে ন্যারোইং। হ্যাঁ, এখন দেখো ওয়াইডেনিং ন্যারোইং আমরা কিভাবে করি, যেখানে যে ডায়াগ্রামটা আছে দেখো, এই যে এটা, আমি কেউ দেখাই, যে আমরা যদি ভিভেট নিটিং মেশিনে দেখি, হ্যাঁ, ধরো এই ধরনের নিটিং চলতেছে, ঠিক আছে, এই আমার লুপগুলা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন দেখো যে এগুলা কি সব নিডেল লুপ তৈরি করতেছে। এখন আমরা ওয়ার্কিং উইথ বলতে কি বুঝবো, যে যতটুকু উইথে নিটিং হচ্ছে, ঠিক আছে, নিটিং এই ভিভেটটা আরো হয়তো চওড়া, তার আরো নিডেল আছে,
হ্যাঁ, আমরা যতটুকু দরকার ধরো 16 ইঞ্চি নিটিং করতে আমার ধরো এই এতটুকু হয়ে যাচ্ছে। এখন দেখো যে আমরা বাড়াবো কিভাবে, হোয়াইট করব কিভাবে। হুম আমরা কি জানি যে আমি এই শুধু এই সাইডে নিলাম। হ্যাঁ, আমরা কি জানি যে ওয়েল, আমি যে একটা ফ্যাব্রিক আঁকি এখানে, ঠিক আছে, আমার ওয়েল গুলা কি থাকে এইভাবে ভার্টিক্যাল লাইন বরাবর ওয়েল থাকে, ঠিক আছে। আর আমি যদি এটাকে চওড়া করতে যাই এই ফ্যাব্রিকটাকে, তাহলে আমার কি ওয়েলের সংখ্যা বাড়াইতে হবে। এক সাইডে বাড়াইলে হবে না, দুই সাইডে বাড়াইতে হবে, কারণ এখানে দেখো আমার যে গার্মেন্ট প্যানেলটা আছে এটা সিমেট্রিক্যাল, যে দুই পাশে একই, এইদিকে যতটুকু বাড়ছে এটুকু অতটুকু বাড়ছে। হ্যাঁ, এটা কিন্তু এক সাইডে বাড়ে নাই। হ্যাঁ, তাই আমরা এখানে দেখাই যে আমরা যদি এখন উইডথ বাড়াইতে চাই তাহলে আমার কি করতে হবে, যে পরের কোর্সে গিয়ে আমার এই ধরো এই লুপটাকে আমার এখানে দিয়ে দিতে হবে, এই লুপটাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমরা এটা নিডেলের মতো ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে এই লুপটাকে ধরে পাশের নিডেলে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে কি আমি যদি নিটিং করতে থাকি তখন কি দুই পাশেই একটা করে ওয়েল বেড়ে গেল, ঠিক আছে। তারপরে আমি যদি এখন কমাইতে চাই, হ্যাঁ, যে আমি উইডথ কমাবো, তখন কি করব, যে এই যে আমার এই নিডেলটা আছে এখানে, ধরো আমার এটার পাশে এখানে, আমরা কি করব, এই লুপটাকে ভিতরের দিকে দিয়ে দিব ওই নিডেল দিয়ে, ঠিক আছে। তাহলে কি আমার একটা করে নিডেল কমে গেল। হ্যাঁ, দুই বেডের নিডেলে যেই বেডে ওই বেডেই আমরা নিডেল কমাবো বাড়াবো। হ্যাঁ, দুই বেডেই আমরা সেই নিডেলের বেডেই বাড়াবো বা কমাবো। হ্যাঁ, এখন তোমরা যদি এখানে ডায়াগ্রামে দেখো, বুঝতে পারছো যে আমার এই দেখো এটা হচ্ছে আমার ওয়াইডেনিং এর ডায়াগ্রাম। এখানে যে শেড করে যে লুপগুলো আছে এগুলো দেখো ওয়াইডেনিং এর জন্য, যে আমার লুপ এই পাশের যেটা নিডেল নিটিং করতেছিল না ওই নিডেলে আমরা লুপ ধরাই দিছি। হ্যাঁ, এখন তোমরা এখানে দেখো মোটামুটি 1 2 3 6টা 5টা লুপ পাশের নিডেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা বলছিলাম একটা লুপ দিলে হবে সাইডে, এটা করা হয়েছে কেন, 5টা দেওয়া হয়েছিল কেন, যে আমরা যদি এখানে দেখি যে আমরা যদি একটা লুপ এই সাইডে দেই এই জায়গাটা কি একটা হোল তৈরি হয়, বুঝছো, গ্যাপ তৈরি হয়, হোল তৈরি হয়, এটা যাতে না হয় তাই বেশি সংখ্যক লুপ, 5টা 6টা লুপ, এটা ইনস্ট্রুমেন্টও আছে, বুঝছো, যে এরকম নিডেলের মতো থাকে, ঠিক আছে, যেটার এই নিডেল এখানে হ্যান্ডেলের মতো থাকে, বুঝছো। এটাকে কি আমরা এই নিডেল গুলার গেজ হচ্ছে কি এই মেশিনের গেজের সমান, ঠিক আছে। এটা দিয়ে পট করে আমরা বেশ একটা লুপ পাশে নিডেলে উঠাই দিতে পারি, বুঝছো। তো এখন আমরা এখানে ডায়াগ্রামে যেটা দেখতেছি যে বেশ একটা লুপ আমরা পাশে দিলাম, মোট কথা আমার সাইডে একটা লুপ বেড়ে গেছে। তাহলে কি আমার এখানে এক সাইড দেখানো হয়েছে, আমরা অন্য সাইডের সেলভেজেও একই জিনিস করব, তাহলে দুই সাইডে দুইটা নিডেল বাড়লো। এইভাবে আমরা গেজ। হ্যাঁ, আর আমরা এখানে দেখো 16 ইঞ্চি থেকে 18 ইঞ্চিতে এক লাফে বাড়ি নাই, আমরা কি আস্তে আস্তে দেখো বাড়াইছি, এখানে একটা গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, এটা আমরা হিসাব দেখবো যে কিভাবে আমরা হিসাবটা করব। একইভাবে দেখো আমার এখানে ন্যারোইং যেটা আছে, ন্যারোইং এর সময় কি করতেছি, যেই নিডেল এই যে একদম ধারের এই নিডেলটা, এই যে একদম ডান পাশে যে লুপ আছে এইটার লুপটা কি আমরা এই নিডেলটা যাতে আর নিটিং না করে পরের কোর্স থেকে ওই ব্যবস্থা আমরা করতেছি, যে আমরা এইটার লুপটাকে ভিতরের নিডেলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগের মতোই আমরা কয়টা 5টা লুপকে পাশের নিডেলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওই যাতে হোল তৈরি না হয়। হ্যাঁ, আর তার ফলে কি হয়েছে, এটা ন্যারোইং হয়ে গেছে, যে আমরা যেটুকু উইথ ছিল তার থেকে কম হয়ে গেছে। আর এই পাশে একটু যদি খেয়াল করে দেখো যে আমার, যে আমি যেটা বলছিলাম হোল তৈরি হয়, হ্যাঁ, সেরকম আমরা এখানে দেখো এই যে এখানে যে হোল, নর্মালি এই লুপটাকে এখানে উঠাই দেওয়া হয়। যাই হোক, তুমি এটা যারা বুঝতে পারো একটু দেখো, আমার এখানে বেসিকটা হচ্ছে ওয়াইডেনিং আর ন্যারোইংটা বোঝানো, আমার মনে হয় বুঝতে পারছো। কিন্তু এখানে যে হোলটা হবে এটাকে এই লুপটাকে উঠাই দেওয়া হয় উপরে, হেড লুপ আকারে তৈরি করে দেওয়া হয়, তার ফলে এই গ্যাপটা আর থাকে না, ঠিক আছে। তো এইবার আসলে এটা কি বোঝা গেছে, আমার এখানে ওয়াইডেনিং এর সময় আমরা কিছু পাশের নিডেলকে অ্যাকশনে নিয়ে আসতেছি, আর তোমার ন্যারোইং এ আমরা কিছু নিডেলের নিডিং অ্যাকশন সিজ মানে আর করতেছেন যাতে না করে ওই ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা দুই পাশ থেকে সমান সংখ্যক নিডেল আমরা বাড়াবো বা কমাবো, সিমেট্রিক্যাল যাতে হয়। আর আরেকটা হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস লেখা আছে,
এটা হচ্ছে যখন আমার ওয়াইডেনিং 16 ইঞ্চি থেকে 18 ইঞ্চি হচ্ছে চওড়া, তখন এখানে লেখা সিঙ্গেল নিডেল ওয়াইডেনিং। হ্যাঁ, আর এখানে দেখো উপরে যখন আমার 18 ইঞ্চি থেকে আবার আস্তে আস্তে 8 ইঞ্চিতে নামতেছে, তখন কি লিখছে ডবল নিডেল ন্যারোইং। হ্যাঁ, যে আমরা যদি এখানে দেখি তোমার এটা দিয়ে বুঝি যে সিঙ্গেল নিডেল ওয়াইডেনিং বলতে আমরা কি বুঝবো, একটা দুই সাইডে একটা করে নিডেল আমরা বাড়াই দিব, একটা নিডেল। আর যদি আমরা বলি ডবল নিডেল ওয়াইডেনিং, তখন কি করব, দুইটা নিডেল বাড়াই দিব। একইভাবে আমরা যদি বলি সিঙ্গেল নিডেল ন্যারোইং, তাহলে কি করব, একটা করে নিডেল কমাই দিব। আবার যদি বলি ডবল নিডেল ন্যারোইং, দুইটা নিডেল কমাই দিব। ঠিক আছে, বুঝতে গেছে? ডবল নিডেল মানে আমরা দুইটা নিডেল কমাবো বা বাড়াবো ওয়াইডেনিং ন্যারোইং অনুযায়ী। হ্যাঁ, আর আরেকটা কি বলছি যে আমরা ডবল নিডেল ন্যারোইং হলে আমরা দুই পাশ থেকে সারফেসের দুই পাশ থেকে আমরা নিডেল কমাবো। সিঙ্গেল নিডেল ন্যারোইং হলে দুই পাশ থেকেই করতে হবে, বুঝছো? এখন আমরা একটা হিসাব দেখি যে এই তোমার এই পার্টটা আমরা কিভাবে তৈরি করব। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা যদি দেখি ফার্স্টে উইডথ গুলা তো আমরা দেখলাম কতটুকু চওড়া কোথায়, আবার আমার লেন্থ গুলা দেওয়া আছে এখানে। ঠিক আছে, লেন্থ কি দেওয়া আছে, 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 7 ইঞ্চি। ঠিক আছে, এখন দেখো আমার এখানে একটা হিসাব দেওয়া আছে 16 WPI 20 CPI। 16 WPI মানে 16 ওয়েলস পার ইঞ্চ, আর 20 CPI মানে 20 কোর্স পার ইঞ্চ। ঠিক আছে, এখন দেখো আমরা যদি একটা ফ্যাব্রিক আঁকি, আচ্ছা আমরা এইভাবে যদি আঁকি, ঠিক আছে, এখানে কি আমার এইভাবে ওয়েল থাকে আর এইভাবে থাকে কোর্স। ঠিক আছে, এখন আমার এখানে ফিগারে যতই থাকুক ইঞ্চি, হ্যাঁ 16 ইঞ্চি থেকে 18 ইঞ্চি হবে, এটা কি আমাদের ওয়েলে কনভার্ট করে নিতে হবে। কারণ ওয়েলে কনভার্ট করলে আমরা বুঝবো কয়টা নিডেল বাড়াইতে হবে, হ্যাঁ ওয়াইডেনিং যখন হবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখো যেহেতু 16 WPI 20 CPI দেওয়া আছে, তাহলে আমরা এখানে দেখবো যে 16 ইঞ্চি, এই যে ফুল উইডথ, এখানে নিচের উইডথটা, এখানে কয়টা ওয়েল আছে। তাহলে আমরা কি করব, হিসাবটা কিভাবে করব, যে এখানে আছে 16 WPI ইন্টু 16 ইঞ্চি, তাহলে আমরা পাচ্ছি এই 16 ইঞ্চিতে কয়টা ওয়েল আছে। এটা দেওয়া আছে এখানে, হিসাব আমি দেখাই যে আমার 16 ইন্টু 16 হচ্ছে 256 ওয়েল। ঠিক আছে, এরপর আমরা দেখবো কি যে এখানে 18 ইঞ্চিতে কয়টা ওয়েল আছে। 18 ইঞ্চিতে যে আমরা তাহলে করবো কি 16 ইন্টু 18, এটা মনে হয় তোমার 288 হয়। এটা আমরা পাইছি এখানে 16 ইন্টু 16 256, আর এখানে আমরা পাইছি 288। ঠিক আছে, এটা হচ্ছে আমার 18 ইঞ্চিতে, আর এটা হচ্ছে আমার 16 ইঞ্চিতে। হ্যাঁ, তাহলে আমার বাড়াইতে হচ্ছে কতগুলা ওয়েল, 288 মাইনাস 256। ঠিক আছে, তাহলে আমার বাড়তেছে কত দেখি আমরা, যেখানে 8 থেকে 2 গেলে, 8 থেকে 6 গেলে 2, তারপর 8 থেকে 5 গেলে 32টা ওয়েল বাড়াইতে হবে। ঠিক আছে, এই যে 32 ওয়েল বাড়াবো, এটা আমরা কি বলছি, দুই সাইডেই বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, যে আমরা তাহলে মানে এক সাইডে কয়টা হইতে পারে অতগুলাই আবার এই সাইডেও করব, তাহলে এমন হয়ে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে 16। ঠিক আছে, যে আমার 16টা ওয়েল বাড়াইতে হবে, কিন্তু এটা কি আমি একবারে বাড়াবো না। ঠিক না, দেখি আমি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমার। আচ্ছা না, এখানে আমি ক্যালকুলেশন ভুল করছি, মানে 288 না 32 ঠিকই আছে। ঠিক আছে, যে তোমার 32টা নিডেল আমার বাড়াইতে হবে, তারপর আমরা কি 32 কে 2 দিয়ে ভাগ করব, কেন, যে আমার দুই পাশে করতে হবে, তাহলে আমার হচ্ছে 16। ঠিক আছে, এখন এখানে যদি আমরা এই 16 ইঞ্চি আর 18 ইঞ্চিতে দেখি, এখানে যদি আমি একটা কোর্স পরেই 16টা নিডেল বাড়াইতে পারবো, তা তো পারবো না। তাহলে এখানে এই শেপটা আসবে না, আমার কি গ্র্যাজুয়ালি বাড়াইতে হবে। তাহলে এখন দেখো আমার এখানে এইটুকু পার্টের 16 ইঞ্চি উইডথ
18 ইঞ্চি উইথ, এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার কত 7 ইঞ্চি। ঠিক আছে, এই যে বাম পাশে দেখো এখানে এই লেন্থটা দেওয়া আছে। তাহলে এখন আমরা এখানে গুনবো কয়টা কোর্স আছে, আমরা তো ওয়েল গুনছি, এখন আমরা কোর্সটা গুনবো। কোর্স দেওয়া আছে 20 সিপিআই। তাহলে আমরা এখানে লিখি যে 20 সিপিআই ইন্টু 7 ইঞ্চ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 140। এতগুলা কোর্স। ঠিক আছে, তাহলে আমার এই 140টা কোর্স নিটিং করার সময় আমি আস্তে আস্তে, যেহেতু এটা সিঙ্গেল নিডেল ওয়াইডেনিং, তাই আমরা 140টা কোর্স নিটিং করার সময় একটা একটা করে নিডেল বাড়ায় আমরা করব, ওয়াইডেনিং করব। হ্যাঁ, এখন একটা কথা আছে যে কত কোর্স পরপর আমরা ওয়াইডেনিং করব। 140 কোর্সের প্রত্যেকটাই যদি আমি ওয়াইডেনিং করি হয়তো আমার হিসাব মিলবে না, তাই এখানে গ্রেডিয়েন্টটা কি হবে ওটা আমার হিসাব করতে হবে। ঠিক আছে, ধরো আমরা কি ধরলাম যে আমাদের এখানে 140টা কোর্সে আমার ওয়াইডেনিং করতে হবে কত 16 নিডেল। এটা আমরা হিসাবে দেখলাম একটু আগে, ঠিক না? এখন দেখো আমরা কি বললাম যে আমার এই যে ওয়াইডেনিং বা ন্যারোইং, হ্যাঁ, এটাকে এক কথায় ফ্যাশনিংও বলে। ঠিক আছে, দুটাকেই এক কথা ফ্যাশনিং বলে। তাহলে আমরা ধরলাম যে 140 কোর্সের প্রথমটাতেই আমরা একটা ফ্যাশনিং করে ফেলছি, মানে তোমার এই ওয়েল বাড়াইছে একটা, তাহলে আমার থাকে কত 139টা কোর্স। ঠিক আছে, আর যেহেতু একটা ফ্যাশনিং করে ফেলছি তাহলে আমার এখানে ফ্যাশনিং বাকি থাকতেছে 15টা ওয়েল। ঠিক আছে, তাহলে আমরা এখানে 139কে 15 দিয়ে ভাগ দেই, এখানে কত হয় তোমার ধরো 150 থেকে মাইনাস করলে হয় এই কত 15 মাইনাস করলে হয় 135 মনে হয় নাকি 135। তার মানে এখানে ভাগ করলে কত হচ্ছে আমার 9। ঠিক আছে, তারপর কি রিমাইন্ডার থাকে কত তোমার 4। তাহলে এটা আমার ভাগফল, এটা আমার রিমাইন্ডার, ভাগ শেষ, বাকি আছে। হ্যাঁ, এখন আমাদের কি এই যে আমার 9টা পাইলাম 9, হ্যাঁ, তার মানে কি যে আমার মানে এই কিছু কোর্স, হ্যাঁ, যে কয়বার আমি ফ্যাশনিং করব। ঠিক আছে, যে আমার 139টা কোর্সের মধ্যে আমার 15টা কোর্স এই কি বলে না 15টা ফ্যাশনিং করব 139টা কোর্সে। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি যে এই 4টা যেটা আছে ভাগ শেষ। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4টা এই 15কে 4 থেকে 15 থেকে 4 মাইনাস করি। ঠিক আছে, আমার ভাগ শেষ যেহেতু এটা, তাহলে আমার কত হয় 11। ঠিক আছে, তাহলে আমার ফ্যাশনিং এই 4 আর 11 মিলে হবে 15। হ্যাঁ, এখন দেখো আমরা তাহলে এই ইন্টারভ্যালটা কিভাবে হিসাব করব। ঠিক আছে, যে এখানে আমরা যদি দেখি এই তোমার আমরা যেটা করছি এখানে এই যে সিঙ্গেল নিডেল ওয়াইডেনিং, এই যে দেখো 139 15 আমরা পাইছি 9। হ্যাঁ, রিমাইন্ডার হচ্ছে আমার 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই রিমাইন্ডার যে 4 আছে, হ্যাঁ, যে 4টা ফ্যাশনিং, এটাকে আমরা কি করব 10 কোর্স পর পর আমরা ওয়াইডেনিং করব। তাহলে আমার কি 4টা ওয়াইডেনিং বা ফ্যাশনিং হয়ে গেল। আর রিমেনিং যে 11টা ছিল ওইটাকে আমরা 9 কোর্স পর পর আমরা 9টা কোর্স নিডিং করে লাস্ট কোর্সে আমরা একটা করে ওয়াইডেনিং করব। ঠিক আছে, তাহলে আমার 11টা ফ্যাশনিং হবে, আর আমরা 10টা কোর্স পর পর এই 4টা ফ্যাশনিং করব একটা একটা করে। হ্যাঁ, এখন দেখো আমরা যদি হিসাবটা দেখি, যেখানে ছিল 10 কোর্স পর আমরা এই 4টা, হ্যাঁ, 10টা কোর্স করলাম, একটা ফ্যাশনিং করলাম এইভাবে। তাহলে আমার 4 দিয়ে যদি গুণ দেই তাহলে আমার হয় কত 40। ঠিক আছে, আর এদিকে আমি যদি 11 এই কত 9 কোর্স পর 9 কোর্স পর আমরা কি করতেছি 11টা ফ্যাশনিং করতেছি, তাহলে আমার হয় 99। ঠিক আছে, তাহলে আমার 99 আর 40 যোগ করলে কত হয় 139। ঠিক আছে, তাহলে আমাদের হিসাব মিলল। এখন তোমাদের একটু বলি যে আমরা যে ক্যালকুলেশন করলাম, হ্যাঁ, উইডথ বরাবর কি আমরা কেন ক্যালকুলেশন করতেছি যে কত নিডেল আমার ওয়াইডেনিং করতে হবে, ফ্যাশনিং করতে হবে,
আর কি বলে লেন্থটা কেন ক্যালকুলেশন করতেছে গ্রেডিয়েন্টের জন্য, যে কয় কোর্স পরপর আমরা ফ্যাশনিং করব, ঠিক আছে। আর এখানে ডবল নিডেল ন্যারোইং যেটা আছে এটা একটু দেখাই তোমাদের, যে ডবল নিডেল ন্যারোইংটা স্যার বলো। স্যার ওইখানে স্যার 10 নিলাম কেন, মানে স্যার অন্য এটা কোনো এখন রাফলি হিসাব করতে হবে, বুঝছো, যে আমার টোটাল মানে এটা অনেকটা বিবেচনা, বুঝতে পারছো, যে আমরা তো এখানে দেখতেছি যে 9, এটা তো আমরা ভাগ শেষেই পাইতেছি, ভাগ ফলেই পাইতেছি যে 9 কোর্স পরপর আমার একটা ফ্যাশনিং করতে হবে। কিন্তু আমার যেহেতু এই 4 ভাগশেষ আছে, তাহলে কি আমার মিলতেছে না, কিছুটা বাকি থেকে যায়। হ্যাঁ, তাহলে আমার এখানে যেহেতু আমরা 9 কোর্স পরপর করতেছি, আমাদের তাহলে হিসাব করতে হবে এই 4 ফ্যাশনিংটা আমরা 9, 9, 10, 11, হ্যাঁ এইদিকে আমরা 9 তো হবে না, তাহলে আমার 10 বা 11তে সম্ভব কিনা, বুঝছো। এটা কিছুটা বিবেচনার ব্যাপার আছে, বা মানে হিসাবের ব্যাপার আছে একটু। হ্যাঁ, দেখো আমরা এখানে 11 কোর্স পর আর ওই 4টা কোর্স আমরা 10 কোর্স পর, 10টা কোর্স পড়বো। বুঝছো, এটা একটু খেয়াল করতে হবে সবসময় যে ভাগফল মিলবে ওরকম না। এখন আসো যে আমরা যদি দেখি তোমার ডবল নিডেল ন্যারোইং, হ্যাঁ ডবল নিডেল ন্যারোইংটা দেখো এখানে, যে আমরা আবার সেই ইয়েতে যাই, এই ডায়াগ্রামে, যেমন ডাবল নিডেল ন্যারোইং মানে কি, যে এখানে দেখো উপরে এইটা এখানে আছে 18 ইঞ্চি, ওটা হয়ে গেছে 8 ইঞ্চি। একইভাবে আমরা কি করব, 18 ইঞ্চিতে আমার কত হয়েছিল 288 কি, এই যে 288 হয়েছিল। হ্যাঁ, তাহলে আমার 18 ইঞ্চিতে হচ্ছে 288 ওয়েল, ঠিক আছে। আর 8 ইঞ্চিতে আমরা কত পাইতেছি, 8 ইন্টু আগের মতো 16 WPI, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা মাইনাস করি আমরা, কত 6টা 48, ঠিক আছে। তারপর 4 বাকি থাকে, 4 একে 4, সরি 8 একে 8 আর 4 এ 12, ঠিক আছে। তাহলে আমরা এখানে হিসাব করবো কিভাবে, 128, হ্যাঁ তাহলে আমরা এখানে হচ্ছে যদি 20 ধরি তাহলে 80, আর এখানে হচ্ছে 80, 160 নাকি 160 ধরো, ঠিক আছে 160। হ্যাঁ, আমরা কি পেলাম, যে এই ন্যারোইং করতে আমার 160টা নিডেল ফ্যাশনিং করতে হবে, মানে কমাইতে হবে। হ্যাঁ, এখন দেখো যে এখানে পার্থক্যটা কোথায়, এটা হচ্ছে ডবল নিডেল ন্যারোইং। হ্যাঁ, তাহলে আমরা আগে যেরকম যেহেতু প্রথমে কি করছে 160কে আমরা 2 ফ্যাশনিং এর সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ আমরা 2 সাইডেই করতেছি, ঠিক না, 2 সেলফেজেই আমরা ন্যারোইং করতেছি। তাহলে আমার হচ্ছে 80, ঠিক আছে, 80 হলো। এখন আবার কি, যেহেতু ডবল নিডেল ন্যারোইং, তাহলে আমরা আবার 80 কে আবার 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তাহলে আমার কত হয় 40। তাহলে আমরা কি, যে তোমার টোটাল ফ্যাশনিংটা হবে আমার 40 বার, এটা দাঁড়ায়। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা যদি এখানে হিসাবটা দেখি, এই যে 40 ডবল নিডেল ন্যারোইংস, ঠিক আছে। এখন আসো, আমি কিন্তু তোমার এখানে যেভাবে করছো এটা তোমরা মানে দেখছো, যে ফার্স্টে কি আমার সব কোর্স মানে উইথ গুলাকে কোর্সে কনভার্ট করছে, তারপর কি আমার সব উইথকে এই ওয়েলে কনভার্ট করছে, ঠিক আছে। তারপর কি আমরা ওয়েল গুলাকে মাইনাস করে করে একটা থেকে একটা মাইনাস করে আমরা কয়টা ফ্যাশনিং করতে হবে ওইটা আমরা বের করছি, ঠিক আছে, যে এখানে দেখানো আছে। তারপর কি আমরা ওই তোমার কি বলে যে ফ্যাশনিংটা হিসাব করছি যে কয় নিডেল করতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমরা ওই লেন্থ ক্যালকুলেশন, এই কোর্স ক্যালকুলেশন যেগুলি করছিলাম এখানে প্রথম 1 নম্বর পয়েন্টে, ওগুলো দিয়ে আমরা আগের মতো এখানে ওই গ্রেডিয়েন্ট, যে কয় কোর্স পর পর আমরা ফ্যাশনিং করব ওইটার হিসাব করছি, ঠিক আছে। শুধু এখানে আমার আগেরটার মতোই সবকিছুই, হ্যাঁ, যে আমার এখানে পার্থক্য এইটাই, যে আমার যে ফ্যাশনিংটা পাইছি ওটাকে সেলভেজের 2 পাশে হবে, তাই আমরা 2 দিয়ে ভাগ করছি। আবার যেহেতু ডবল নিডেল ন্যারোইং, তাই আমরা আবার 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। এটা আর বাকিটুকু তোমরা বুঝতে পারবে এখন, যে আমি যদি এখানে দেখাই, এই যে 40 ডবল নিডেল ন্যারোইং অকার ডিউরিং 100 কোর্সেস, ঠিক আছে। আমরা 100 কোর্স কোথায় পেলাম,
এই যে এখানে 5 ইঞ্চি আছে লেন্থে, আর আমার সিপিআই হচ্ছে 20, তাহলে আমার 20 × 5 = 100। তাহলে 100টা কোর্স নিটিং করার সময় আমার গ্র্যাজুয়ালি কত 40টা ডবল নিডেল ন্যারোইং করতে হবে, তাই দাঁড়ায় না? আমরা যে হিসাব করলাম, তাহলে এখানে দেখি আমরা যেহেতু আমরা আগের মতোই প্রথম কোর্সে আমরা একটা ন্যারোইং করে ফেলছি বা ফ্যাশনিং করে ফেলছি, তাই কি আমার 99টা থাকবে। আবার আমার 40টা করার কথা, যেহেতু আমি একটা করে ফেলছি তাই 39টা ফ্যাশনিং থাকলো। তাহলে আমরা ভাগ দিলে কি পাচ্ছি 2, ঠিক আছে। আর রিমাইন্ডার থাকতেছে কত 21, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখো যে 2 মানে কি, যে আমরা এইটা বুঝতেছি যে আমার অন্তত 2 কোর্স পর পর ফ্যাশনিং করতে হবে। মানে এই রিমাইন্ডার যেটা, এটা আমি কি বললাম, ভাগফল যেটা থাকবে, ধরো 2 আছে তাহলে আমার 3 4, 3-এর দিকে খেয়াল করতে হবে যে 3-এ মিলে কিনা। দেখো এখানে দেখো যে রিমাইন্ডার যেটা ছিল 21 ফ্যাশনিং অকার at 3 কোর্স ইন্টারভ্যাল, মানে আমরা 3টা কোর্স পর পর আমরা 21টা, মানে একটা ফ্যাশনিং করবো, তারপর আবার 3 কোর্স পর আরেকটা ফ্যাশনিং করবো, এইভাবে 21টা করবো। আর রিমেইনিং যে 18টা আছে, আমরা 40 থেকে 21 মাইনাস দিলে, সরি এই 39 থেকে 21 মাইনাস দিলে আমার থাকবে 18, ঠিক আছে। তাহলে 18টা ফ্যাশনিং আবার আমরা ওই হিসাব যেটা আছে 2 কোর্স ইন্টারভ্যাল আমরা করবো, ঠিক আছে। তোমরা দেখবা বেলাল স্যারের বইয়ে এরকম আরো কিছু ফ্যাশনিং এর এই সলিউশন করে দেওয়া আছে, বুঝছো? ওইটা তোমরা দেখো, এখানে যদি বুঝে থাকো তাহলে আর পড়তে অসুবিধা হওয়ার কথা না। আর তোমাদের এই সলিউশনটা, এইটা পার্টিকুলারলি এটা আছে স্পেন্সারের বইয়ে, বুঝছো? একইভাবে তোমরা বেলাল স্যারের বইয়ে মনে আরো 3-4টা করানো আছে, বুঝছো? তোমরা ওগুলো একটু দেখো যে এই রিলেটেড। হ্যাঁ, আচ্ছা। আর তোমাদের আরেকটা ক্লাস লাগবে, আমি দেখাই তোমাদের, আমি যে শীটটা পড়াবো। চলো কি তো পড়াইলাম এটা। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি, এই যে ক্লাসিফিকেশন অফ ওয়েভ নিটিং মেশিন, ঠিক আছে, এটা বেলাল স্যারের বইও আছে, আমিও তোমাদের গুগল ক্লাসরুমে দিচ্ছি, ঠিক আছে। এটা এখন আমি, আচ্ছা না হয় সংক্ষেপে দেখাই দেই, তোমরা যেহেতু আসো, আমি একটু বড় করি। যে আমি যেটা বলছি দেখো, যে আমার ওয়েভ নিটিং মেশিন, এটা কি আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ফ্যাব্রিক লেন্থ মেশিন, গার্মেন্ট লেন্থ মেশিন, এটা তো বললাম। আবার এই দুইটা মেশিনে আবার আমরা বিয়ার্ডেড নিডেল, ল্যাচ নিডেল এইভাবে ভাগ করতে পারি, ঠিক আছে। বিয়ার্ডেড নিডেল এখন অবসোলেট। হ্যাঁ, এখন আসো যে আমরা এই গার্মেন্ট লেন্থ মেশিন আর ফ্যাব্রিক লেন্থ মেশিন দুইটা আবার 2 ভাগে ভাগ করতে পারি, ফ্ল্যাট বেড, সার্কুলার বেড, ঠিক আছে। এটা আমরা যেমন ভি বেড হচ্ছে উদাহরণ ফ্ল্যাট বেডের। হ্যাঁ, এখন সার্কুলার বেড, এটা কিভাবে ভাগ করতে পারি, নন জ্যাকার্ড, জ্যাকার্ড। হ্যাঁ, জ্যাকার্ড কোনটা, যেখানে আমরা নিডেল গুলাকে নিট মিস, মানে অপশনে নিটিং করাইতে পারবো। নিট করবো কেন, যাতে কালারটা ফুটে ওঠে, মিস করবো কেন, যাতে কালারটা হাইড হয়। হ্যাঁ, নন জ্যাকার্ড বলতে আমরা যেগুলি মেশিন দেখছি, সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক, ওইগুলা, ঠিক আছে। এখন আসো তোমার এই সার্কুলার মেশিন, এটা হচ্ছে আমার সিঙ্গেল সিলিন্ডার, ডায়ালাইন সিলিন্ডার আর ডবল সিলিন্ডার, এই 3 ভাগে ভাগ করতে পারি। সিঙ্গেল সিলিন্ডার মেশিন, এটা কি আমার সিঙ্গেল জার্সি, ঠিক না। এটা আবার কি হতে পারে, সিঙ্গেল ট্র্যাক হতে পারে, ওই যে আমাদের কনভেনশনাল সিঙ্গেল জার্সি নিটিং মেশিন দেখছি, ওইটা হচ্ছে আমার সিঙ্গেল ট্র্যাক। আর একটা হতে পারে কি মাল্টি ট্র্যাক, ঠিক আছে। মাল্টি ট্র্যাক বলতে যে আমরা 4 ট্র্যাক মেশিন যেটা দেখছি সিঙ্গেল জার্সি, ওইটা। আবার আরেকটা হতে পারে যে আমার ডায়ালও আছে আবার সিলিন্ডারও আছে, এটা কি আমার রিব আর ইন্টারলক মেশিন, ঠিক আছে। আর ডবল সিলিন্ডার, এটা কোথায় পাইছি আমরা, মেইনলি পার্ল নিটিং করার সময় আমরা দেখছি 2টা বেড থাকে মুখামুখি, এটা হচ্ছে ডবল সিলিন্ডার মেশিন। আর সক্স নিটিং মেশিনও, যদিও প্রিন্সিপাল মোটামুটি একই, হ্যাঁ, যে সক্স নিটিং পার্লের মতোই। তারপর সব ফ্ল্যাট বেড, হ্যাঁ, এইটা দেখো আবার সিঙ্গেল জার্সি আছে আবার ডবল জার্সিও আছে, ঠিক আছে। ডবল জার্সির মধ্যে রিবটা আমরা দেখছি, এটা হচ্ছে তোমার রিবেট যেটা, হ্যাঁ, ওখানে রিব গেটিং এর সাধারণ ছিল। আর হচ্ছে কি পার্ল, হ্যাঁ, যে পার্ল, এটাও ডবল জার্সি। এখন দেখো আরেকটা জিনিস তোমাদের একটু দেখায় রাখি, আমি পরে হয়তো ভুলে যাব। দেখো তোমাদের আমরা যে পড়ছি স্ট্রাকচার, এটা ছিল তোমার
এই বেসিক ওই যে আমরা নিডেল সেট আউট যেটা দেখছি, হ্যাঁ নিডেল, এই যে দেখো আমরা যখন ভিভেড নিটিং মেশিন পড়ছি তখন কি ইংলিশ স্ট্রিপ, সুইস স্ট্রিপ এগুলো পড়ছিলাম, ঠিক না? এখন দেখ এখানে আমরা যে নিডেল সেটিং যেগুলো পড়ছিলাম ওটা একটু দেখানোর জিনিস আছে। এই যে দেখো এখানে, হ্যাঁ এখানে দেখো ইংলিশ স্ট্রিপ, এটা নিডেল সেট আউট 2x2 ইংলিশ স্ট্রিপ। এখানে লেখা কি রিব অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? আমরা যেটা শিখছি যে দুইটা নিডেল পরপর দুই বেডেই দুইটা নিডেল আমরা ইনঅ্যাক্টিভ করে দিব। এখানে দেখো তার পাশে আছে ইংলিশ রিব পার্ল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এখানে দেখো সেই ইংলিশ রিবই হয়েছে, দুইটা নিডেল লিড করছে এই পাশে, দুইটা নিডেল ওই পাশে। মানে কি আমরা যদি এখানে দেখি এরকম এই পার্ল অ্যারেঞ্জমেন্টে এরকম দেখো, এটা কিন্তু ইংলিশ রিবের স্ট্রাকচারই হইল। কিন্তু এখানে যদি খেয়াল করে দেখো আমরা যদি এটা ভিভেড নিটিং মেশিনে দেখাই এই স্ট্রাকচারটা, তাহলে এরকম ছিল, হ্যাঁ দুটো করে নিডেল ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? এইটা ইনঅ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, আবার এইখানেও আমার দুইটা নিডেল ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? এখন পার্লের কথা চিন্তা করো, পারলে কিন্তু দুই বেড মিলে একটা নিডেল, বুঝছো নাই? যে আমার এই নিডেল যেটা আছে প্রথম লুপটা খেয়াল করো, এই নিডেল যেটা আছে এর উল্টা পাশে কিন্তু কোনো নিডেল নাই অন্য বেডে, এই নিডেলটাই অন্য বেডে যাচ্ছে, আবার এই নিডেলটাই এই বেডে আসবে, ঠিক আছে? এখানে দুইটা বেড হলো, এখানে নিডেল নাই, তাই যদি খেয়াল করে দেখো এখানে আমরা যদি এখানে দেখি যে পার্ল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এখানে শুধু লুপ আঁকা হয়েছে, কোনো ইনঅ্যাক্টিভ নিডেল ক্রস দিয়ে দেখানো হয় নাই। কারণ কি এখানে দুই বেডের একটা ট্রিকে একটাই নিডেল থাকতেছে, যদিও বেড দুইটা, বুঝছো? এগুলো একটু খেয়াল করে দেখবা, বুঝছো? একটু খেয়াল করে দেখবা যে পার্ল অ্যারেঞ্জমেন্টে কিভাবে আমরা ডিজাইনটা এঁকে দেখাই, বুঝছো? এছাড়া আমি তোমাদের একটু তাড়াতাড়ি দেখাই এখন যে আমরা যদি গুগল ক্লাসরুমে যাই, গুগল ক্লাসরুমে গেলে যে আমি তোমাদের বেশ কিছু শীট দিচ্ছি, বুঝছো? যে এইগুলি এখন তোমাদের পারার কথা। আমি তোমাদের বলতেছি যে আমি যদি ক্লাস নিতে পারি, তোমরা যদি ইয়ে করতে পারো, ক্লাস অ্যারেঞ্জ করতে পারো, তাহলে আমি আরো কিছু আলোচনা করবো। বিশেষ করে আমি কি বললাম যে এখন মিনিমাম দুইটা ক্লাস, মানে তোমাদের বলতে হবে যে দুইটা ক্লাসের টাইম। একটা তো বললামই যে ওই যে নেটটাক মিস ওগুলার ফিচার পড়বো আমরা, আর আরেকটা হচ্ছে যে আমরা আর কিছু বাকি আছে কিনা, হ্যাঁ যে আমি আসলে এই তোমাদের যে প্রিভিয়াস কোশ্চেন ওগুলো আমি লাস্ট মোমেন্টে জোগাড় করতে পারছি। আমি দেখি তোমাদের এই যে দেখো তোমাদের টিএফডি তেও এগুলা দেওয়া আছে, দেখবা গুগল ক্লাসরুমে। এখানে দেখো এই যে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড প্রিন্টিং মেশিন, ক্লাসিফিকেশন অফ ওয়েব প্রিন্টিং মেশিন, এই যে ওয়েব প্রিন্টিংটা আমরা দেখলাম। তারপর সে কম্প্যারিজন এন্ড ক্লাসিফিকেশন, ঠিক আছে? এই কম্প্যারিজন কি দেখো এখানে আমাদের ওই যে প্লেন, রিব, ইন্টারলক, পার্ল, এই চারটা স্ট্রাকচারের কম্প্যারিজন তুলনা দেখানো হয়েছে এখানে, এই শীটটা দেওয়া আছে। আর ক্লাসিফিকেশন যেটা, এটা যেমন আমরা ফ্লোচার্ট দিয়ে দেখাতে পারি, সেরকম বেলাল স্যারের বই যেভাবে আছে ওইভাবে দেখাতে পারি, ঠিক আছে? এখানেও ক্লাসিফিকেশন দেওয়া আছে। তোমরা আমার মনে হয় যে ইয়েটা ফলো করো, যে ফ্লোচার্ট যেটা, ঠিক আছে? এইভাবে একটু এগুলি মনে রাখতে হয়, কিন্তু ওখানে ফ্লোচার্টে দেখবা সহজে মনে রাখা যায়, ঠিক আছে? এটাও দিতে পারো, এটাও ভালো আছে। এখানে তোমার কম্পারিজন আর ক্লাসিফিকেশন দেওয়া আছে, যেহেতু সব মেশিনে এখন তোমাদের পড়ানো হয়েছে, তোমাদের পারার কথা। তারপর এখানে নিটিং ক্যালকুলেশনের শীট দেওয়া আছে, ঠিক আছে? আর তোমরা একটু বিলাল স্যারের বইটা পড়ো, বুঝছো? আমার মনে হয় এটাই সহজ হবে। আর তোমাদের বারবার যেটা বলতেছি, তোমরা অন্তত 5-6 বছরের কোশ্চেন নিয়ে, ফাইনালের কোশ্চেন নিয়ে লিস্ট করবা, বুঝছো? যে কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছে। তারপর এই ওটার সলিউশন তোমরা সফট কপিও তৈরি করতে পারো, হাতেও লিখতে পারো। বিশেষ করে ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ডায়াগ্রাম প্র্যাকটিস না করো, শুধু দেখে আসো পরীক্ষার হলে, কিন্তু আঁকতে পারবে না, বুঝছো? আর কি বলছি যে ছোট ছোট ডায়াগ্রাম আঁকার প্র্যাকটিস করতে হবে। অনেক কিছু আছে তুমি বুঝতেছো, হ্যাঁ, কিন্তু লেখায় সব প্রকাশ করতে অনেক সময় ডিফিকাল্টি তৈরি হয়। তুমি এটা এঁকে দেখো, তুমি এটা ডিসক্রাইব করতেও তখন পারবা, বুঝতে পারছো? এরকম কিছু জিনিস আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি বলতে নিলাম, যেহেতু আমি স্পেন্সারের বইটা ফলো করছি,
হ্যাঁ, যে তোমরা সাথে সাথে বেলাল স্যারের বইটা দেখলে এখন আরো ক্লিয়ার হবে, বুঝছো? আর তোমাদের যেটা বললাম কিছু জিনিস আছে যেমন স্ট্রাকচার, হ্যাঁ, যে একটা দুটা কোশ্চেন দেখলাম এরকম শুধু স্ট্রাকচারের নামটা বলা আছে, এখন তুমি যদি স্ট্রাকচারটা না আঁকতে পারো নাম দেখে তাহলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবে না। যতই তুমি সহজে ম্যানেজমেন্ট, নিডল অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, ক্যালকুলেশন এগুলো করতে পারো, কিন্তু স্ট্রাকচারটা না আঁকা পর্যন্ত তুমি কিন্তু এটা অ্যান্সারই করতে পারবে না। তাই তোমাদের এই স্ট্রাকচার প্র্যাকটিস করতে হবে। আর আমি তোমাদের দেখি ওই যে প্রথম একটা ক্লাসে ফিচার গুলো পড়াবো, পরের ক্লাসে আমরা নিশ্চয়ই ওই স্ট্রাকচার তারপর সলিউশন এগুলি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমাদের টাইম শেষ হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে কেটে যাবে। হ্যাঁ, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।